সকাল প্রায় ৬টা বাজেছিল। চারদিকে গভীর নিস্তব্ধতা ছড়িয়েছিল। ঠিক তখনই শহরের সবচেয়ে পশ আর পাড়ায় তৈরি সরকারি বাংলোর পেছনের দরজাটা আস্তে করে খুলে গেল। বাইরে বেরোলেন এসপি কিরণ সিং, জেলার সবচেয়ে কঠোর আর সাহসী অফিসার। বয়স কোনো ৩২ বছর হবে, কিন্তু আজ তিনি অফিসার নন, একজন সাধারণ নারীর মতো লাগছিলেন। পরনে ছিল সাধারণ লাল সুতির সালোয়ার কামিজ, পায়ে সাধারণ স্যান্ডেল, চুলগুলো যত্ন করে খোপায় বাঁধা, আর হাতে স্টিলের দুধের কৌটো। নিজের পরিচয়, পার্স আর রিভলভার সব বাড়িতে রেখে তিনি গাড়ি ছাড়া আর সিকিউরিটি ছাড়াই পেছনের গলি দিয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়লেন। তার মাথায় শুধু একটাই চিন্তা ছিল, মাত্র ৫ মিনিটের কাজ, দুধ নিয়ে আসি। আসলে তার নিত্যকার রাঁধুনি ছুটিতে গিয়েছিল, আর সকালের চা ছাড়া কিরণের মাথা ফেটে যেত। তিনি ভাবলেন, চলো এই সুযোগে একটু তাজা হাওয়াও লাগবে, আর বছরের পর বছর পরে সাধারণ নারী হয়ে রাস্তায় হাঁটার মজাটাও পাওয়া যাবে। তিনি মাত্র ৫ মিনিটের জন্য কিরণ হতে চেয়েছিলেন। তাকে কি বলেছিল যে এই ৫ মিনিটই তার পুরো জীবনের, তার পুরো সিস্টেমের সবচেয়ে বড় শিক্ষা হয়ে উঠবে। গলির মোড় পর্যন্ত সব ঠিক ছিল, শান্তি ছিল। কিন্তু যেই না তিনি মেন রোডের মোড়ে পৌঁছালেন, মুহূর্তে পরিবেশ বদলে গেল। মোড়ে একটা পুলিশের জিপ দাঁড়িয়েছিল। ডায়াল শপের নয়, থানার নীল জিপ, আর জিপের বনেটে হেলান দিয়ে ৩ জন পুলিশ দাঁড়িয়েছিল। প্রথমটা ছিল হাবিলদার রামবাবু, বয়স কোনো ৪৫, ভারী শরীর, খাকি ইউনিফর্মের ওপরের দুটো বোতাম খোলা, চোখ দুটো এমন লাল যেন রাতে ঘুমায়নি বা হয়তো আরও কিছু করেছে। দ্বিতীয়টা ছিল সিপাহী দীপক, নতুন ছেলে, ২৮-২৯ বছরের, রোগা পাতলা, কিন্তু অহংকার এমন যেন জেলার মালিক এই। মুখে চুইংগাম, যেটা সে চোবর চোবর করে চিবোচ্ছিল। তার চোখ রাস্তায় আসা যাওয়া প্রতিটি জিনিসের এক্স-রে করছিল। আর তৃতীয়টা ছিল কনস্টেবল সুরেশ, ৩৩ বছরের, সে একটু সংকোচী লাগছিল। ইউনিফর্ম ঠিকঠাক, কিন্তু মুখে একটা ঘাবড়ে যাওয়া ভাব, যেন সে জানত সে ভুল জায়গায় ভুল লোকেদের সঙ্গে ফেসে গেছে, কিন্তু বেরোনোর পথ খুঁজে পাচ্ছে না। ৩ জনেরই ভয়ঙ্কর মদ গিলে রেখেছিল। রাতের গোস্ত শেষ হয়ে গিয়েছিল, কিন্তু বাড়ি ফেরার আগে হয়তো এরা ডিউটির টেনশন কমাতে দেশি ঠেকায় পুজো দিয়ে এসেছিল। যেই না কিরণ সেই মোড় পেরোলেন, রামবাবুর চোখ তাকে ধরে ফেলল। একা এক নারী, হাতে দুধের কৌটো, এত সকালে! রামবাবুর নেশাগ্রস্ত মাথা তৎক্ষণাৎ হিসেব করে ফেলল। আরে ম্যাডাম! রামবাবু ভারী লড়খড়ে গলায় বলল। কিরণ থেমে গেলেন, ভাবলেন হয়তো রাস্তা জিজ্ঞেস করবে। কোথায় যাচ্ছেন এত সকাল সকাল? রামবাবুর চোখে এক অদ্ভুত চমক ছিল। কিরণ তার ইউনিফর্ম দেখলেন, লাল চোখ দেখলেন। ১ সেকেন্ডে বুঝে গেলেন এরা পুলিশ ডিউটিতে নয়, শিকারে বেরিয়েছে। তিনি যতটা সম্ভব স্বাভাবিক গলায় বললেন, দুধ আনতে যাচ্ছি, ডেয়ারি তো সামনেই। দীপক চুইংগাম চিবোতে চিবোতে একটা ভদ্রতাহীন সিটি বাজালো। আরে বাহ, দুধ খাবেন ম্যাডাম, আমাদেরও খাওয়ান। কিরণ তাকে একটা তীক্ষ্ণ দৃষ্টি দিলেন। রাস্তা ছাড়ুন, আমার দেরি হচ্ছে। কিরণের গলায় যে হালকা আদেশ ছিল তা দীপকের গায়ে লাগল। তার মনে হল একটা সাধারণ নারী তাকে অহংকার দেখাচ্ছে। আরে তেয়র তো দেখো! দীপক হাসল আর রামবাবুকে কনুই দিয়ে গোদাল। উস্তাদ, লাগছে কোনো বড় ম্যাডাম, কোনো নেতামন্ত্রীর রাখাইল হবে, তাই এত আঁকড়ে। রাখাইল শব্দটা কিরণের কানে গলিত শীষের মতো ঢুকল। রাগে তার ভেতরের রক্ত ফুটতে লাগল। তার ট্রেনিং মনে পড়ে গেল। একটা কিকেই দীপকের চোয়াল ভেঙে দিতে পারতেন, কিন্তু তিনি নিজেকে থামালেন। না, আজ নয়, আজ আমি এসপি নই, আজ আমি একজন সাধারণ নারী। দেখি এরা নিজেদের ইউনিফর্মের কতটা ফায়দা তুলতে পারে। কিরণ গভীর নিঃশ্বাস নিলেন। ভদ্রভাবে কথা বলুন, আপনারা ইউনিফর্মে আছেন। রামবাবু এবার সামনে এসে দাঁড়ালেন। ওহো, ম্যাডাম তো আমাদের শিক্ষে দেবেন। মদের তীব্র গন্ধ কিরণের মুখে এসে লাগল। চলো, পরিচয় দেখাও, কোথায় থাকেন, কি করেন, এত সকালে কোথা থেকে আসছেন? কিরণ শান্ত গলায় বললেন, দুধ আনতে যাচ্ছি, আমার কাছে কোনো পরিচয় নেই, এখানেই কাছাকাছি থাকি। দীপক হো হো করে হাসল। পরিচয় নেই? পরিচয় ছাড়া ঘুরছেন? চলো ভাই, কেস হয়ে গেল। উস্তাদ, লাগছে, রাতভর ধান্দা করে এসে সকালে দুধওয়ালি বনে গেছে, বড় চালু। কনস্টেবল সুরেশ, যে এতক্ষণ চুপ ছিল, আসতে বলল, উস্তাদ ছেড়ে দিন না, নারী মানুষ, সকালের সময় কেন ঝামেলায় পড়ছেন? রামবাবু তাকে ধমকে উঠলেন, চুপ কর তুই, নতুন এসেছিস, আমাকে ডিউটি শেখাবি? যারা বেশি তেয়র দেখায় তাদেরই চিকিৎসা করা দরকার। রামবাবু কিরণের দিকে হাত বাড়ালেন। চল, হয় এখানেই পরিচয় দে, নইলে থানায় চল। কিরণের রাগ সপ্তম আসমানে।
হিম্মত কি করে হলো তোমার আমাকে ছোঁয়ার? আমি একজন নাগরিক, অপরাধীর মতো কথা বলো না। নাগরিক? দীপক জোরে হাসল। চল, বেশি নাটক করিস না, থানায় নিয়ে চলি, ওখানে ইন্সপেক্টর সাহেবের সামনে সব হেকড়ি বেরিয়ে যাবে। কিরণ দেখলেন এখন আর কথা হাতের বাইরে চলে যাচ্ছে। তিনি বললেন, ঠিক আছে, থানায় চলো, আমি তোমাদের ইন্সপেক্টরের সঙ্গেই কথা বলবো। তিনি ভেবেছিলেন থানার নাম শুনলেই এরা ভয় পেয়ে যাবে, কিন্তু ঘটল উল্টোটা। আরে বাহ, নিজেই থানায় যেতে রাজি! দীপক রামবাবুকে চোখ মারল। লাগছে রেট, ঠিক করতে হবে। চলো ওস্তাদ, জিপে বসাই, ওখানেই জেরা করা যাবে। কিরণ কিছু বোঝার আগেই দীপক জোর করে তার হাত চেপে ধরল। কিরণ চিৎকার করলেন, হাত ছাড়ো! রামবাবু গর্জে উঠলেন, চুপচাপ জিপে বস। সুরেশ আরেকবার থামাতে চেষ্টা করল, ওস্তাদ, এটা ঠিক হচ্ছে না। রামবাবু তাকে ধাক্কা দিলেন, তুই জিপ স্টার্ট কর হারামজাদা। দুজনে মিলে কিরণকে প্রায় টেনে হিঁচড়ে জিপে ঢোকাল। তার দুধের কৌটোটা রাস্তায় পড়ে গেল। কিরণের চোখে অপমান আর রাগ। তিনি অনুভব করছিলেন এই দেশে সাধারণ নারী হওয়া কত বড় অপরাধ। জিপ স্টার্ট হল। কিরণ নিধেকে সামলে নিলেন, সালোয়ার কামিজ ঠিক করলেন। চোখে অশ্রু ছিল, কিন্তু তিনি বাইরে আসতে দিলেন না। ঠিক আছে বাচ্চারা, খেলা তোমরা শুরু করেছ, শেষ আমি করব। তিনি মাথায় ঘোড়া দৌড়াতে লাগলেন। এখন থেকে তিনি প্রমাণ জড়ো করতে শুরু করলেন। রামবাবুর নেম প্লেটে ঝাপসা দেখা নাম, দীপকের মুখ মনে ছবি তুলে নিলেন। জিপের নম্বর, থানার রাস্তা, সবকিছু তিনি ঠিক করে ফেললেন। এসপি না হলেও এদের শিক্ষা দিতেন, কিন্তু এখন যেহেতু তিনি এসপি, তিনি শুধু এদের নয়, পুরো সিস্টেমকে শিক্ষা দেবেন, যে সিস্টেম এমন হায়নাদের ইউনিফর্ম পরিয়ে রাস্তায় ছেড়ে দেয়। জিপ খড়খড় করে থানার গেটে ঢুকল। দীপক কিরণকে প্রায় ধাক্কা দিয়েই নামালো, চল ভেতরে। কিরণ শান্তভাবে ভেতরে ঢুকলেন। মুন্সি, যে হয়তো ঘুমোচ্ছিল, এক চোখ খুলে দেখল আর হাই তুলতে তুলতে জিজ্ঞেস করল, কে রে দীপক? দীপক উদাসীনভাবে বলল, আরে কিছু না পণ্ডিত, এক ম্যাডাম বেশি জিপ চালাচ্ছিল, উস্তাদ নিয়ে এসেছে, জেরা করতে হবে। জেরা শব্দটা কিরণের কানে বিঁধল। রামবাবু, যে এখনও একটু লড়খড়াচ্ছিলেন, মুন্সির কাছে গেলেন। পণ্ডিত, রাতের রিপোর্টে একটা আওয়ারা গার্দির কেস লিখে দে, এক নারী সন্দেহজনক অবস্থায় ঘুরছিল। পণ্ডিত মাথা নেড়ে দিল, এটা তো রোজকার কাজ। রামবাবু দীপককে ইশারা করলেন, নে, ভেতরে নিয়ে চল। থানার পেছনের দিকে একটা ছোট্ট ঘর ছিল, বোধহয় রেকর্ড রুম জাতীয় কিছু, যেখানে পুরনো বাক্স আর ভাঙা চেয়ার পড়ে থাকত, আলো কম। দীপক কিরণকে ভেতরে ঠেলে দিয়ে দরজা বন্ধ করে দিল। খট করে বাইরে থেকে ছিটকিনি লাগল। ঘরে অন্ধকার, শুধু একটা ছোট্ট জানলা দিয়ে সকালের হালকা আলো ছেকে আসছিল। কিরণ এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেলেন, সত্যিকারের ঘাবড়ে যাওয়া। যদি এরা আমাকে এখানে বন্ধ করে রাখে, যদি এরা... কিন্তু তিনি এসপি কিরণ সিং, তিনি নিজের শ্বাসের ওপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনলেন। কিছুক্ষণ পরে দরজা খুলল। ভেতরে ঢুকলেন রামবাবু আর দীপক। সুরেশ বাইরে দাঁড়িয়ে, তার মুখ উদাস। দীপক ঘরের বাতি জ্বালালো, একটা হলুদ বাল্ব মিটমিট করে জ্বলে উঠল। হ্যাঁ তো ম্যাডাম। রামবাবু আর একবার বেল্ট টেনে নিয়ে ভাঙা চেয়ারে বসলেন। এবার বলুন, আপনি কে, কোথা থেকে এসেছেন? বড় তেজ জিভ আপনার। কিরণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তার চোখ রামবাবুর চোখে গোঁথা। সেখানে ভয় নেই, এক অদ্ভুত শীতলতা। দীপক, যে এখনও চুইংগাম চিবোচ্ছিল, কিরণের কাছে এলো। বলছেন না কেন, এখন কি হলো, মুখে দই জমে গেল? কিরণ শুধু বললেন, দরজা খুলে তোমাদের ইন্সপেক্টরকে ডাকো। ইন্সপেক্টরকে ডাকো? দীপক হাসিতে ফেটে পড়ল। আরে বাহ, দেখো উস্তাদ, এ তো ইন্সপেক্টরকে অর্ডার দিচ্ছে, লাগছে সত্যি কোনো বড় কামান। রামবাবুও অশ্লীলভাবে হাসলেন। কামান হলে এবার চলবে। দেখ দীপক, ম্যাডামের সঙ্গে ভদ্রতা করে জিজ্ঞেস কর, সেটিং কি হবে। দীপক পকেট থেকে চুইংগামের প্যাকেট বের করল। দেখো ম্যাডাম, সোজা কথায় কথা বলি, সকালের সময় আমাদেরও বাড়ি যেতে হবে, তোমাকেও ধান্দায় যেতে হবে। যা কামাই করেছ তার থেকে একটু আমাদের দাও, আমরা ছেড়ে দেব, নইলে রাত ভরের কেস হবে, কোর্ট কাছারির চক্কর কাটতে থাকবে। কিরণের চোখে রাগ ফুটছিল। তোমাদের জানা নেই তোমরা কার সঙ্গে কথা বলছ। দীপক তালি বাজালো। আরে বাহ, আবার সেই ডায়লগ, লাগছে কোনো ফিল্মের হিরোইন। কোন ছবি চলছে রে উস্তাদ, সিঙ্গাম? এ সিঙ্গাম নয়। রামবাবু উঠে দাঁড়ালেন। এখন তার নিয়ত স্পষ্ট ঝরছিল, এটা ডার্টি পিকচার। তিনি কিরণের দিকে এগোলেন। দেখ ছড়ি, দুটো রাস্তা, হয় চুপচাপ ৫,০০০ টাকা বের কর, নইলে... তিনি নোংরা হাত কিরণের কাঁধের দিকে বাড়ালেন। হাত নামাও হাবিলদার।
কিরণের গলা এত শীতল আর তীক্ষ্ণ যে রামবাবুর হাত হাওয়ায় থেমে গেল। কিন্তু রামবাবু নিশায় ছিলেন। তুই আমাকে থামাবি শালি? তোর আক্কেল কি? আজ তোকে দেখাচ্ছি পুলিশ কাকে বলে। যেই না রামবাবু আবার হাত বাড়ালেন, কিরণ এক ঝলকে ঘরের কোণে চোখ বোলালেন। সেখানে ছাদের কোণে একটা সিসিটিভি ক্যামেরা, হয়তো চলছেও না, হয়তো শুধু দেখানোর জন্য লাগানো, কিন্তু কিরণের মনে আশা জাগল। তিনি কিছু বললেন না, শুধু চোখ সেই ক্যামেরায় গেঁথে রাখলেন। দীপকও তার চোখ অনুসরণ করল। আরে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আরে ক্যামেরা দেখে কি করবে, তার কন্ট্রোলও তো আমাদের হাতে। সে আবার হাসল। ক্যামেরার দিকে তাকিয়ে আছে, ভাবছে কোনো হিরো এসে বাঁচাবে। কেউ আসবে না। দুজনের কার্যকলাপ এখন অশ্লীলতার সীমা ছাড়িয়ে যাচ্ছিল। তারা নোংরা ইশারা করছিল, গন্ডা মজা করছিল, আর কিরণ শুধু দাঁড়িয়েছিলেন আর চুপচাপ ক্যামেরার দিকে তাকিয়ে। তিনি শুধু অপেক্ষা করছিলেন। 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল। এখন সকাল 8টা বাজে। থানায় বাকি স্টাফও আসতে শুরু করেছে। বাইরে চায়ের ডাক শোনা যাচ্ছিল। রামবাবু আর দীপক হয়তো ক্লান্ত, বা তাদের নেশা কিছুটা কমে গিয়েছিল। ভাড়ে যা, দীপক বলল, ওস্তাদ, এটাকে এখানেই বন্ধ রাখো। যখন বুদ্ধি ঠিক হবে তখন নিজেই সেটিং করে নেবে। চল চা খাই। দুজনে বেরিয়ে গেলেন, দরজা আবার বাইরে থেকে বন্ধ। কিরণ সিং, জেলার এএসপি, নিজেরই এক থানার নোংরা রেকর্ড রুমে 3 ঘন্টা ধরে বন্দী ছিলেন। প্রায় 9টায় ইন্সপেক্টর মনোহর থানায় ঢুকলেন। মনোহর একজন টিপিক্যাল সরকারি কর্মচারী। না বেশি সৎ, না বেশি বদমাশ, শুধু চাকরি করছেন। সকাল সকাল ঝামেলা তার একদম পছন্দ নয়। তিনি চেয়ারে বসতেই সিপাহী চা নিয়ে এলো। মনোহর হাই তুলতে তুলতে জিজ্ঞেস করলেন, আর সব ঠিক আছে? জি স্যার, সব শান্ত, শুধু রামবাবু আর দীপক রাতে গস্ত থেকে এক নারীকে এনেছে, বলছে জিপ চালাচ্ছিল, পেছনের রেকর্ড রুমে বসিয়ে রেখেছে। মনোহর চায়ের কাপ ভরলেন। কোন নারী, চড়ুচকা? জানি না স্যার, লোকালই হবে, বলছিল দুধ আনতে যাচ্ছিল। মনোহর কাঁচ ঝাঁকালেন। ঠিক আছে, পরে দেখব, আগে এই ফাইলগুলো সারি। তিনি ভেবেছিলেন রোজকার ব্যাপার। রামবাবু আর দীপক এমন কেস এনে শেষে 100-200 টাকা নিয়ে ছেড়ে দেয়। মনোহর এই আয় শরিক হয় না, কিন্তু বাধাও দেয় না। তিনি ফাইলে ডুবেছেন, এমন সময় থানার ল্যান্ডলাইন বাজল। মনোহর বিরক্ত হয়ে ফোন তুললেন। হ্যাঁ, থানা, সদর বাজার, ইন্সপেক্টর মনোহর। ওপাশ থেকে যে গলা এলো তা কোনো লোকাল লোকের নয়, ভারী, সপ্রতিভ, সিটি কন্ট্রোল রুমের ইনচার্জের। ইন্সপেক্টর মনোহর, আমি ডিএসপি হেডকোয়ার্টার বলছি। মনোহর সোজা হয়ে বসলেন। জি স্যার, জয় হিন্দ স্যার। এসপি ম্যাডামের ফোন সকাল 6টা থেকে নট রিচেবল। আপনার এলাকায় কি তিনি কোনো রেডে আছেন? কোনো খবর আছে? মনোহরের বুকটা ধক করে উঠল। এসপি ম্যাডাম? না স্যার, আমার এলাকায় আমার তো কোনো খবর নেই। ডিএসপির গলায় টেনশন। আমরা তার ফোন ট্রেস করেছিলাম। আজ সকাল 7টায় তোমার থানার কাছাকাছি টাওয়ারে শেষ লোকেশন পাওয়া গেছে, তারপর ফোন বন্ধ। মনোহরের গলা শুকিয়ে গেল। আমার থানার কাছে স্যার? হ্যাঁ, আর তার সিকিউরিটি স্টাফ বলছে তিনি সকালে সাদা পোশাকে কাউকে না বলে বাংলো থেকে বেরিয়েছিলেন, হয়তো হাঁটতে। তোমার কনস্টেবলদের জিজ্ঞেস করো কোনো অজানা নারী বা সন্দেহজনক কিছু দেখেছে কিনা। মনোহরের মাথা ঝিমঝিম করে উঠল। অজানা নারী, সকাল 7টা, জিপ চালাচ্ছিল, রামবাবু, দীপক, রেকর্ড রুম, ভগবান, না, এটা হতে পারে না। মনোহরের হাত কাঁপতে লাগল। ফোন তার হাত থেকে ছুটে মেঝেতে পড়ল। ঝনঝন শব্দে রিসিভার পড়ে গেল। ঘামের ফোঁটা তার কপাল থেকে নেমে কলারে পৌঁছাল। তিনি চেয়ার থেকে এমনভাবে উঠলেন যেন তাকে বিছে কামড়েছে। ওই নারী, তিনি চিৎকার করলেন। যে নারীকে সকালে এনেছিল সে কোথায়? বাইরে চা খাচ্ছিল দীপক, ছুটে এলো। স্যার, কোন নারী? ও তো পেছনের ঘরে আছে। মনোহরের মুখ ফ্যাকাশে। কোন ঘরে স্যার? রেকর্ড রুমে। মনোহর ছুটলেন। তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল। মরে গেলাম, আজ তো সাসপেন্ড হওয়া পাক্কা, তাও যদি জ্যান্ত থাকি। তিনি রেকর্ড রুমের দিকে ছুটলেন। পকেট থেকে চাবির গোছা বের করতে করতে কাঁপা হাতে তালা খুললেন। খট করে দরজা খুলতেই ভেতরে হলুদ বাতির আলোয় সেই লাল সালোয়ার কামিজ পরা নারী দাঁড়িয়ে, শান্ত, একদম শান্ত, কিন্তু তার চোখ শান্ত ছিল না, সেগুলো জ্বলছিল। মনোহর তাকে দেখামাত্র চিনে ফেললেন। যদিও তিনি কিরণ সিংকে সবসময় ইউনিফর্মেই দেখেছেন, কিন্তু সেই মুখ, সেই তেজ, সেটা কি করে ভুলবেন? ম্যাডাম, মনোহরের জিভ আটকে গেল। আপনি এখানে?
পেছনে দাঁড়ানো দীপকের মুখ হাঁ হয়ে গেল, তার চুইংগাম মুখ থেকে পড়ে গেল। স্যার, এ তো এসপি ম্যাডাম। রামবাবু, যিনি এখনও নেশা কাটিয়ে থানায় এসেছিলেন, সেই দৃশ্য দেখে সেখানেই জমে গেলেন। তার নেশা 1 সেকেন্ডে উবে গেল। কিরণ সিং মনোহরের দিকে তাকালেন, কিছু বললেন না, শুধু 1 পা এগোলেন। মনোহর ভয়ে 2 পা পেছালেন। ম্যাডাম, ওদের আমি জানতাম না। শাট আপ ইন্সপেক্টর। কিরণের গলা এখন আর সকালের সাধারণ নারীর গলা ছিল না, এটা ছিল এসপি কিরণ সিংয়ের গলা, এত জোরে যে থানার দেওয়াল কেঁপে উঠল। কিরণ বাইরে বেরোলেন। তোমাদের মুন্সি কোথায়? সিসিটিভি মনিটর কোথায়? মুন্সি কাঁপতে কাঁপতে বলল, জি ম্যাডাম, ও ইন্সপেক্টর সাহেবের কেবিনে। কিরণ সোজা মনোহরের কেবিনে ঢুকলেন। গত 3 ঘন্টার রেকর্ডিং চালাও, এখনই। মনোহর কাঁপা হাতে কম্পিউটার অন করলেন। সিসিটিভি ফুটেজ চলতে লাগল। রামবাবুর মিথ্যে ধরা পড়ে গেল। স্ক্রিনে সব স্পষ্ট, কিভাবে জিপ থেকে তাকে ধাক্কা দেওয়া হলো, কিভাবে রেকর্ড রুমে বন্ধ করা হলো, কিভাবে রামবাবু আর দীপক ভেতরে ঢুকল, কিভাবে তারা অশ্লীল ইশারা করল, কিভাবে টাকা চাইল, কিভাবে রামবাবু হাত বাড়ানোর চেষ্টা করল, সবকিছু অডিওসহ রেকর্ড হয়ে গিয়েছিল। মনোহর ফুটেজ দেখেই ধপ করে চেয়ারে বসে পড়লেন। ম্যাডাম, আমি শেষ হয়ে গেলাম। কিরণ ফুটেজ চেভ করে পেনড্রাইভে কপি করলেন, শীতল গলায় বললেন, ইন্সপেক্টর মনোহর, তুমি এই মুহূর্তে সাসপেন্ড, আর এখন আমার ফোন দাও। মনোহর কাঁপা হাতে মোবাইল এগিয়ে দিলেন। কিরণ প্রথম নম্বর ডায়াল করলেন। ডিএসপি সাহেব, আমি এএসপি কিরণ সিং বলছি। হ্যাঁ, আমি ঠিক আছি। আপনি তৎক্ষণাৎ আপনার টিম নিয়ে থানা সদর বাজারে পৌঁছান, ইমিডিয়েটলি। দ্বিতীয় ফোন মহিলা কমিশনের চেয়ারপারসনকে। তৃতীয় ফোন সব নিউজ চ্যানেলের হেডকে। ফোন রেখেই কিরণ মনোহরের দিকে তাকালেন। ওই 3 জন কোথায়? পরের 15 মিনিটে থানা সদর বাজার একটা ছাউনিতে পরিণত হল। লাল বাতি গাড়ি, ডিএসপি সাহেব, সিটি ম্যাজিস্ট্রেট সবাই ছুটি এলেন। তাদের পেছনে মিডিয়ার ভ্যানের লাইন। ক্যামেরা, মাইক, ফ্ল্যাশলাইট, পুরো থানা ভরে গেল। আর থানার মাঝখানে দাঁড়িয়েছিলেন তিনি, এএসপি কিরণ সিং, সেই লাল সালোয়ার কামিজেই, কিন্তু চোখে ফৌলাদি ঝিলিক। রামবাবু, দীপক আর সুরেশ 3 জনকে হাতকড়ি পরিয়ে মেঝেতে বসিয়ে দেওয়া হল। যেই না ডিএসপি সাহেব কিরণকে সেই অবস্থায় দেখলেন, তিনি স্তম্ভিত। ম্যাডাম, এসব কি? আপনি ঠিক তো? কিরণ তার দিকে তাকালেন। আমি ঠিক আছি ডিএসপি সাহেব, কিন্তু এই জেলার আইন ঠিক নেই। তিনি পেনড্রাইভ ডিএসপিকে দিলেন। এটা প্রমাণ, আপনার নাকের নিচে রাজধানীর 1 থানায় পুলিশরা কিভাবে সকাল সকাল একা নারীকে দুধের বদলে ইনসাফের জন্য বাধ্য করে। সিসিটিভি ফুটেজ সবার সামনে বড় মনিটরে চালানো হলো। মিডিয়ার ক্যামেরা সব রেকর্ড করছিল। ফুটেজ যত এগোলো, সেখানে দাঁড়ানো প্রতিটি অফিসারের মাথা লজ্জায় নত হল। দীপকের অশ্লীল মজা, রামবাবুর হুমকি, সব স্পষ্ট। ফুটেজ শেষ হতেই রামবাবু আর দীপক কিরণের পায়ে লুটিয়ে পড়লেন। ম্যাডাম, ভুল হয়ে গেছে। রামবাবু গলা ফাটিয়ে কাঁদছিলেন। মাফ করে দিন, বাচ্চা আছে, বউ আছে, আমরা নেশায় ছিলাম, ম্যাডাম, চিনতে পারিনি। দীপক, যার সব আকড়া বেরিয়ে গেছে, মাটিতে মাথা ঠুকছিল। ম্যাডাম, আমার কেরিয়া এখনো শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে, মাফ করে দিন, আর চুইংগামও খাব না। সুরেশ, তৃতীয় কনস্টেবল, চুপ করে কাঁদছিল। সেখানে উপস্থিত সবাই কিরণের দিকে তাকিয়ে। এখন সিদ্ধান্ত তার হাতে। কিরণ সিং মাইক হাতে নিলেন। তিনি কাঁদতে থাকা পুলিশদের দিকে তাকালেন না, তিনি মিডিয়ার ক্যামেরার দিকে তাকালেন। আজ আমি দূর হানতে বেরিয়েছিলাম, একজন সাধারণ নাগরিক হয়ে দেখতে, যে শহরের আমি এসপি, সেখানে সকাল 6টায় নারীরা নিরাপদ কিনা। আর আমি আমার উত্তর পেয়ে গেছি। এই 3 জন। তিনি 3 জনের দিকে ইশারা করলেন। এরা শুধু পুলিশ নয়, এরা সেই দাঁতওয়ালা পোকা যারা এই ইউনিফর্মকে ভেতর থেকে ফোপড়া করে দিচ্ছে। তিনি রামবাবুর সামনে এসে দাঁড়ালেন। তুমি আমাকে চিনতে পারোনি রামবাবু। যদি চিনতে পারতে তাহলে কি করতে? স্যালুট মারতে? আমার পা ছুঁয়ে প্রণাম করতে? আর যদি আমি সত্যিই একজন সাধারণ নারী হতাম, কোনো মজুরের বউ, কোনো ছাত্রী যে দুধ আনতে যাচ্ছিল, তাহলে কি করতে? তুমি তার সঙ্গেও ঠিক এটাই করতে, যা আমার সঙ্গে করার চেষ্টা করেছিলে। তার ইজ্জতের সওদা করতে, তাকে হুমকি দিতে, তাকে এই রেকর্ড রুমে বন্ধ করে রাখতে। কিরণের গলা গম গম করছিল। তিনি পাশে দাঁড়ানো আরেক ইন্সপেক্টরকে নির্দেশ দিলেন, এই 3 জনের বিরুদ্ধে এফআইআর করো, আর ইন্সপেক্টর মনোহরের বিরুদ্ধেও। ধারা 354, নারীর মর্যাদাহানি, 441, অবৈধভাবে আটকানো, 342, অবৈধ নজরবন্দি, 506, প্রাণনাশের হুমকি এবং ধারা 376, 511, বলৎকারের চেষ্টা। রেপ অ্যাটেম্পট শুনেই 3 জনের চিৎকার বেরিয়ে গেল। রেপ অ্যাটেম্পটের চার্জ তাদের জীবন শেষ করে দেবে। না ম্যাডাম, না।
কিরণ তাদের দিকে তাকালেন। তোমরা এই ইউনিফর্মে দাগ। আজ যদি আমি এসপি না হতাম, যদি আমার কাছে এই ক্ষমতা, এই সিসিটিভি প্রমাণ না থাকত, তাহলে ঠিক এই তোমাদের হায়নাগিরি আরেক নারীর সঙ্গে হতো, আর সে বেচারি হয়তো কখনো অভিযোগও করতে পারত না। করলেও তোমরা তাকে চালু বলে তাড়িয়ে দিতে। এই শিক্ষা শুধু তোমাদের জন্য নয়। কিরণ সেখানে উপস্থিত প্রতিটি পুলিশের দিকে তাকালেন। এই শিক্ষা প্রতিটি ইউনিফর্মধারীর জন্য, যে মনে করে এই ইউনিফর্ম তাকে নারীকে ছোঁয়ার, গরিবকে হুমকি দেওয়ার বা নেশায় ডিউটি করার লাইসেন্স দেয়। ৩ জনকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হচ্ছে, আর আমি নিজে এই কেস লড়ব যাতে এদের চাকরি থেকে বরখাস্ত করা হয়। ডিএসপি সাহেব তালি বাজালেন। মিডিয়া এই বয়ানকে ব্রেকিং নিউজ বানিয়ে দিল। কনস্টেবল সুরেশ, যে এতক্ষণ চুপ ছিল, কাঁদতে কাঁদতে বলল, ম্যাডাম, আমি তো উস্তাদকে থামানোর চেষ্টা করেছিলাম। কিরণ এক মুহূর্ত তাকে দেখলেন। যখন অন্যায় হচ্ছে, তখন তাকে না থামানো ঠিক ততোধিক বড় অপরাধ। সুরেশ, তুমিও ঠিক ততোধিক দায়ী। তিনি থানা থেকে বেরোলেন। সকাল 10:30 বাজে। সূর্য এখন আকাশে জ্বলছে। তিনি সরকারি জিপে উঠলেন না। সেই ভিড়, সেই হইচই থেকে দূরে পায়ে হেঁটেই বাংলোর দিকে চললেন। আজ তার চা হয়নি, কিন্তু পুরো সিস্টেমকে এমন কড়া চা খাইয়ে দিয়েছেন যার দরকার বছরের পর বছর ধরে ছিল। কিরণ সিং যেদিন থানা থেকে পায়ে হেঁটে বেরোলেন, তখন মাথার ওপর সূর্য ছিল। রাগ, অ্যাড্রেনালিন আর অপমানের যে ককটেল তার ভেতর ফুটছিল, তা এখন ঠান্ডা পড়ছিল। যতই তিনি বাংলোর কাছে পৌঁছালেন, তার পা ভারী হয়ে এলো। বাংলোর মেন গেট খোলা। সেন্ট্রি, যে সবসময় তাকে জিপে আসতে দেখত, আজ তাকে পায়ে হেঁটে সেই লাল সালোয়ার কামিজে হাতে চ্যাপটা দুধের কৌটো নিয়ে দেখে চমকে গেল। সে কিছু বলার আগেই কিরণকে দেখে জোরে স্যালিউট ঠুকল। জয় হিন্দ ম্যাডাম। তার গলায় রোজকার সম্মানের চেয়ে বেশি ভয় ছিল। কিরণ শুধু মাথা নাড়লেন। তিনি বাংলোয় ঢুকলেন, সেই বাংলো যেখান থেকে তিনি সকাল 6টায় কিরণ হয়ে বেরিয়েছিলেন। এখন সেখানে ফিরলেন এএসপি কিরণ সিং। ঘর খালি, নিস্তব্ধ। তিনি সোজা বাথরুমে গেলেন, শাওয়ারের নিচে দাঁড়ালেন। গরম জল যখন শরীরে পড়ল, তখনই তিনি বুঝলেন তিনি কাঁপছেন। এটা রাগ নয়, এটা ক্লান্তি। সেই 3 ঘণ্টা যা তিনি নোংরা রেকর্ড রুমে কাটিয়েছেন, তা এখন তার মাথায় চেপে বসছিল। দীপকের অশ্লীল হাসি, রামবাবুর লাল চোখ। তিনি নিজেকে জোরে জোরে ঘষে মাজতে লাগলেন, যেন সেই থানার গন্ধ, সেই অপমান শরীর থেকে মুছে ফেলতে চান। সেই লাল সালোয়ার কামিজ, যা এখন প্রমাণের চেয়ে কম নয়, তিনি খুলে একটা পলিথিনে সিল করে রাখলেন। প্রায় আধ ঘণ্টা পর যখন তিনি নিজের ইউনিফর্ম, সেই স্টার লাগানো খাকি পরে আয়নার সামনে দাঁড়ালেন, তখন মনে হল আজ এই ইউনিফর্মের ওজন আগের চেয়ে অনেক বেশি। তিনি সেই চ্যাপটা দুধের কৌটো তুলে নিজের পরিচ্ছন্ন ডেস্কে সংবিধানের বইয়ের ঠিক পাশে রেখে দিলেন। একটা স্মৃতি হিসেবে যে ইউনিফর্ম আর সাধারণ মানুষের মধ্যে দূরত্ব মাত্র 1 সকাল, 1 মোড় আর 3 ভুল পুলিশের সমান। পরের সকালে এসপি কিরণ সিং যখন অফিসে পৌঁছালেন, তখন মাহল দেখার মতো ছিল। নমস্কার ম্যাডাম, জয় হিন্দ ম্যাডাম, গুড মর্নিং ম্যাডাম। গলা অনেক, কিন্তু কারোর চোখে চোখে চাওয়ার সাহস নেই। যে অফিসে তার আসার আগে সিপাহীরা হাসি ঠাট্টা করত, আজ সেখানে মাতমের মতো নিস্তব্ধতা। তিনি কেবিনের দিকে এগোলেন। যে পুলিশ তাকে দেখল, সে সাবধানের ভঙ্গিতে দাঁড়িয়ে গেল। তিনি বুঝলেন এটা সম্মান নয়, এটা ভয়। তিনি নিজেরই ডিপার্টমেন্টের, নিজেরই ঘরের সম্মান নিলাম করে দিয়েছেন। কাল পর্যন্ত যারা রামবাবু আর দীপকের সঙ্গে বসে চা সিগারেট খেত, আজ তারা কিরণ সিংকে বাইরের লোক ভাবছে। এক লেডি অফিসার যে নিজের ভাইদের ফাঁসিয়ে দিয়েছে। তিনি কেবিনে বসে ফাইল পড়তে লাগলেন। দুপুরে একটা কনফিডেন্সিয়াল কল এলো। লাইনে ছিলেন ডিএম সাহেব, পুরনো অফিসার, গলা খুব মিষ্টি। কেমন আছো বেটা? বেটা শব্দটা কিরণের সবসময় খটকা লাগে। জি স্যার, আমি ঠিক আছি স্যার। শুনলাম কাল নাকি একটু বেশি অ্যাকশন হয়ে গেছে। কিরণ চুপ করে রইলেন। দেখো কিরণ, তুমি যা করেছো ভালো করেছো। সাসপেনশন পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এই 376 অ্যাটেম্প টু রেপ, বেটা, এটা একটু বেশি হয়ে গেল না? ওরা নেশাই ছিল, বদমাইশি করেছে, কিন্তু এই চার্জ, এ তো ওদের পুরো খানদান শেষ করে দেবে। কিরণের ফোন ধরা শক্ত হল। স্যার, আজ যদি আমি এসপি না হতাম আর আমার কাছে সিসিটিভির প্রমাণ না থাকত, তাহলে ওরা আমার সঙ্গে কি করত তার আন্দাজ আপনি করতে পারেন? আর যদি করে ফেলত, তাহলে কি আপনি তখনও বলতেন নেশাই ছিল? ও পাশে কিছুক্ষণ চুপ। কথা সেটা নয় কিরণ, কথা ডিপার্টমেন্টের সম্মানের। তুমি মিডিয়া ডেকে নিয়েছ, ডিএসপি ডেকে নিয়েছ, পুরো মহকুমার থুথুর হচ্ছে।
খবরের কাগজে আমাদের ইউনিফর্ম পরা হায়না লিখে দিয়েছে, এতে ফোর্সের মনোবল পড়ে যায়। মনোবল? কিরণের গলা এখন ঠান্ডা। স্যার, মনোবল তখন পড়া উচিত যখন ইউনিফর্ম পরে কোনো নারীকে ছোঁয়া হয়। মনোবল তখন পড়া উচিত যখন ইন্সপেক্টর নিজের থানায় চলা অপরাধ থেকে অজ্ঞ থাকে। আমার কাজ মনোবল বাওয়া নয়, ক্রাইম শেষ করা স্যার, সে ক্রাইম ইউনিফর্মের ভেতরে হোক বা বাইরে। ডিএম সাহেব বুঝলেন এই ম্যাডাম গলবে না। ঠিক আছে, তিনি ঠান্ডা নিঃশ্বাস ফেললেন। যেমন তোমার ঠিক লাগে, কিন্তু মনে রেখো কিরণ, জঙ্গলে থেকে মকরের সঙ্গে পা মেলানো যায় না। তুমি একা। ফোন কেটে গেল। কিরণ বুঝলেন সিস্টেম এখন লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে। সেই রাতে শহরের অন্য প্রান্তে পুলিশ লাইনের একটা দুর্গন্ধময় স্যাঁতসেঁতে কোয়ার্টারে রামবাবু মেঝেতে বসে মদ গিলছিলেন। কাঁদছিলেন না, শুধু ভুলে যাচ্ছিলেন। তার বউ, যে কাল পর্যন্ত হাবিলদারনি হওয়ার গর্ব করত, আজ কোণে বসে কাঁদছে। বাচ্চারা ভয়ে ভয়ে। সব শেষ করে দিল, সে বিড়বিড় করল। 25 বছরের চাকরি, পেনশন, সম্মান সব একটা নারী এক ঝটকায় কেড়ে নিল। তখনই দরজায় টোকা পড়ল। দীপক দাঁড়িয়ে, সেই আকরবাদ সিপাহী। কিন্তু আজ চুইংগামের বদলে চোখে ঘৃণা। উস্তাদ, সে ভেতরে ঢুকল। এভাবে বসে থাকলে কি হবে? নাচববে তোর কারণে? রামবাবু গর্জালেন। সব তুইই উস্কেছিলি, আইটেম আছে, আইটেম আছে। আর তুমি যে ডার্টি পিকচারের ডায়লগ মারছিলে, সেটা কি ছিল? দীপকের গলাও চড়ল। আমরা সবাই ফেসেছি উস্তাদ, আর সমান ফেসেছি। দুজনে কিছুক্ষণ চুপচাপ মদ খেলেন। সুরেশ হারামি সরকারি সাক্ষী হয়ে গেছে। শুনেছি কাল ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দেবে যে আমরাই ম্যাডামকে ছোঁয়ার চেষ্টা করেছিলাম। রামবাবু গ্লাস ছুঁড়ে ফেললেন। উস্তাদ, দীপক এবার রামবাবুর কাছে এলো। এই যে ৩৭৬-এর কেস হয়েছে, এতে যাবজ্জীবনও হতে পারে। সাসপেন্ড হলাম, বরখাস্ত হলাম, চলো ঠিক আছে, কিন্তু রেপিস্টের 30 আমি লাগতে দেব না। কি করব? ও এসপি। দীপক শয়তানি হাসল। এসপি হলে কি হবে, নারী তো। আর নারীর সবচেয়ে বড় দুর্বলতা কি উস্তাদ? ইজ্জত। দীপক তার প্ল্যান খুলে বলল, আমাদের শুধু প্রমাণ করতে হবে যে ওই ম্যাডাম দুধ আনতে নয়, অন্য কাজে বেরিয়েছিল। তার ক্যারেক্টার ঢিলা। সেই রাতে কারোর সঙ্গে মিলতে যাচ্ছিল। আমরা তাকে সন্দেহজনক অবস্থায় ধরেছিলাম, তাই সে এসপি হয়ে আমাদের ওপর ঝুয়া রেপের কেস চাপিয়ে দিয়েছে। রামবাবুর নিভে যাওয়া চোখে চমক ফিরল। কিন্তু প্রমাণ? প্রমাণ বানানো যায় উস্তাদ। জানো ওই ম্যাডামের কোনো পুরনো বন্ধু, কোনো চক্কর আছে কিনা? শুধু একটা চিঙ্গারি লাগবে। যে মিডিয়া আজ তাকে দেবী বানাচ্ছে, কাল তাকেই ডাইনি বানিয়ে ছিঁড়ে খাবে। নেশায় ডুবে থাকা দুটো শয়তান ইউনিফর্ম হারিয়ে এবার এক নারীর ইজ্জতে কাদা ছোড়ার প্ল্যান করে ফেলল। পরের কয়েকদিন কিরণের জন্য খুব কঠিন ছিল। সিস্টেমের অসহযোগিতা চোখে পড়তে লাগল। তিনি একটা বড় স্মাগলিং র্যাকেট ধরার জন্য টপ সিক্রেট রেড প্ল্যান করেছিলেন। শুধু তার আর তার সবচেয়ে বিশ্বস্ত ডিএসপির মধ্যে এই কথা ছিল। কিন্তু যখন কিরণের টিম নির্দিষ্ট জায়গায় পৌঁছালো, তখন গোডাউন খালি। স্মাগলাররা আগেই বেরিয়ে গেছে। কিরণ বুঝলেন রেডের খবর লিক হয়েছে, তার নিজের অফিস থেকেই। এটা ছিল প্রথম আঘাত। তাকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা। দেখানোর চেষ্টা যে এক লেডি এসপি শুধু মিডিয়ায় ড্রামা করতে পারে, আসল পুলিশিং তার বাইরে। কিরণ নিজের অফিসে নিজের সব স্টাফকে দেখলেন। জানানি কে তার, কে ডিএমের মকর। তিনি একা পড়ে গেলেন। সেই সন্ধ্যায় তিনি অফিসে একা বসে সেই ব্যর্থ রেডের রিপোর্ট পড়ছিলেন। তার পার্সোনাল মোবাইল বাজল। অজানা নম্বর। হ্যালো ম্যাডাম, আমি সুরেশ বলছি। গলা কাঁপছিল। সেই তৃতীয় কনস্টেবল। বলো সুরেশ। কিরণের গলা কঠিন। ম্যাডাম, আমাকে মাফ করে দিন। আমি ম্যাজিস্ট্রেটকে সব সত্যি বলে দিয়েছি, কিন্তু ম্যাডাম নিজের জান বাঁচান। মানে? ম্যাডাম, রামবাবু আর দীপক ওরা ঠিক নয়। ওরা আপনার ইজ্জতে হামলা করতে চলেছে। আপনার ক্যারেক্টারে কাদা ছোড়ার জন্য ঝুয়া সাক্ষী তৈরি করছে। বলছেন আপনি সেই সকালে কোনো আশিকের কাছে যাচ্ছিলেন। ওরা বলছে কেস এত নোংরা করে দেবে যে আপনি নিজেই কেস তুলে নেবেন। ম্যাডাম, প্লিজ নিজের খেয়াল রাখবেন। খট করে ফোন কেটে গেল। কিরণ ফোন নামিয়ে রাখলেন। ঘর একদম নিস্তব্ধ। তিনি বুঝলেন এই লড়াই এখন শুধু ওই 3 পুলিশের সঙ্গে নয়, এটা সেই পুরো মানসিকতার সঙ্গে, যে এক নারীকে শিক্ষা দেওয়ার জন্য সব সময় তার ইজ্জতেই আঘাত করে। তিনি সামনে রাখা সেই চ্যাপ্টা দুধের কৌটোর দিকে তাকালেন। চোখে অশ্রু ছিল না, এবার ছিল অন্যরকম আগুন। তিনি ইন্টারকম তুললেন। শর্মা? তার সবচেয়ে বিশ্বস্ত, রিটায়ারমেন্টের কাছে এসে যাওয়া হাবিলদার। জি ম্যাডাম।
শর্মা, খোঁজ নাও শহরের সবচেয়ে নোংরা, সবচেয়ে বিক্রি হওয়া সাংবাদিককে। আর রামবাবু দীপক এখন কাদের সঙ্গে মিশছে, আমার একটা ডিটেল চাই। এই লড়াই তিনি শুরু করেছিলেন, কিন্তু শেষ তো আমিই করব। কিরণ সিং ঠিক করে ফেললেন, সিস্টেম পরিষ্কার করতে যদি কাদায় নামতে হয় তাহলে নামবেন, ইউনিফর্ম এবারও খুলবেন না। পরের দুদিন কিরণ চুপচাপ ছিলেন। অফিসে শুধু ফিল্ড রেটের ফাইল নিয়ে কাজ করলেন, যেন তিনি হার মেনে নিয়েছেন। ডিএম সাহেব ভাবলেন ব্যাটা লাইনে আসছে, কিন্তু আসল খেলা পর্দার আড়ালে চলছিল। হাবিলদার শর্মা শহরের সবচেয়ে বিক্রি সাংবাদিক ভর্মাকে খুঁজে বের করেছিলেন, সেই ভর্মা যে টাকার বিনিময়ে যে কারো ইজ্জত নিলামে তুলে দেয়। কিরণ ভর্মাকে নিজের বাংলোয় ডেকে পাঠালেন। কিরণ বললেন, ভর্মা, আমি চাই তুমি রামবাবু আর দীপকের সঙ্গে দেখা করো। তাদের বলো তুমি এএসপি কিরণ সিংয়ের ক্যারেক্টারে মশালাদার স্টোরি ছাপতে রাজি, শর্ত প্রমাণ আর টাকা পেলে। ভর্মা চমকে উঠল, ম্যাডাম, আপনি নিজের বিরুদ্ধে? হ্যাঁ, তাদের শুধু এই বিশ্বাস দাও যে তুমি বিক্রি হয়ে যাওয়া লোক। এটা একটা ছোট্ট বাটন ক্যামেরা, সব রেকর্ড হবে। পরের সন্ধ্যায় শহরের এক অন্ধকার বারে ভর্মা, রামবাবু আর দীপকের সঙ্গে বসে। রামবাবু মদের ঘণ্ট ভরলেন। দেখেছ ভর্মা, আমরা বলছিলাম না ওই ম্যাডাম দুধ আনতে নয়, নিজের আশিকের কাছে যাচ্ছিল। আমরা হাত ধরে ফেলায় আমাদের উপর ঝুঁয়া রেপের কেস চাপিয়ে দিয়েছে। প্রমাণ কি? ভর্মা জিজ্ঞেস করল। প্রমাণ আমরা দেব। দীপক ৫,০০০ টাকার বান্ডিল টেবিলে রাখল। এই নে অ্যাডভান্স আর প্রমাণ। আরে, দুজন সাথী আমরা দাঁড় করিয়ে দেব, যারা বলবে তারা ম্যাডামকে একটা গাড়ি থেকে নামতে দেখেছে। তুই শুধু ছেপে দে, আমাদের ওই ৩৭৬-এর চার্জ থেকে বাঁচতে হবে। একবার তার ক্যারেক্টার খারাপ হয়ে গেলে সে নিজেই কেস তুলে নেবে। ভর্মা বান্ডিল তুলে নিল। ছাপা হবে, কাল সকালের হেডলাইন দেখো। পরের সকালে ডিএম সাহেব রাগে কিরণকে ফোন করলেন। কিরণ, এসব কি? পুরো শহর তোমার পার্সোনাল লাইফ নিয়ে ফিসফিস করছে। এটা পুরো ডিপার্টমেন্টের বদনামি। আমি তোমাকে শেষবার বলছি, ওই ৩৭৬-এর চার্জ তুলে নাও নইলে। স্যার, কিরণ শান্ত গলায় বললেন, আপনি শুধু ১ ঘন্টার মধ্যে প্রেস কনফারেন্স ডাকুন, আজ সব হিসেব হবে। প্রেস কনফারেন্স হল খচখচে ভর্তি। সাসপেন্ডেড হওয়া সত্ত্বেও রামবাবু আর দীপক কোণে দাঁড়িয়ে মুচকি হাসছিল। তাদের মনে হয়েছিল তাদের জয় হয়ে গেছে। কিরণ সিং মাইকে এলেন। কাল আমাকে বলা হয়েছিল যে পানিতে থেকে মকরের সঙ্গে বইর পালা যায় না। তিনি ডিএমের দিকে তাকালেন। আজ আমি সেই মকরদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। তিনি প্রজেক্টরে ভর্মার রেকর্ডিং চালিয়ে দিলেন। অডিও আর ভিডিও একদম স্পষ্ট। রামবাবুর গালাগালি, দীপকের ৫,০০০ টাকা দেওয়া আর ঝুমা সাক্ষী দাঁড় করানোর কথা, সব। হলে সন্নাটা নেমে এলো। রামবাবু আর দীপকের মুখের রং উড়ে গেল। কিরণ রেকর্ডিং থামালেন। প্রথমবার আমার ইজ্জতে হামলা হয়েছিল, এটা দ্বিতীয়বার। প্রমাণ নষ্ট করা, একজন পাবলিক সার্ভেন্টকে বদনাম করার ষড়যন্ত্র আর ন্যায় বিচারে বাধা দেওয়ার জন্য। তিনি পুলিশদের দিকে ইশারা করলেন, অ্যারেস্ট দেম, এদের ওপর এখন ক্রিমিনাল কনস্পিরেসির চার্জও লাগবে। ডিএম সাহেবের মুখ হাঁ হয়ে রইল। যে মিডিয়া কাল কিরণের ওপর সন্দেহ করছিল, আজ রামবাবু আর দীপকের ওপর ঝাঁপিয়ে পড়ল। কিরণ সিং চুপচাপ কনফারেন্স হল থেকে বেরিয়ে গেলেন। তিনি অফিসে ফিরলেন। আজও তার সকালের চা হয়নি, কিন্তু তিনি পুরো সিস্টেমের সেই নোংরা নর্দমা পরিষ্কার করে দিয়েছেন, যার দুর্গন্ধ বছরের পর বছর সবাইকে জ্বালাচ্ছিল। কয়েক মাস পরে শহরটা বদলে গিয়েছিল। সকাল ৬টায় রাস্তায় একা নারী দেখলে পুলিশের জিপগুলো এখন আর থামত না, বরং গতি বাড়িয়ে চলে যেত। থানায় সিসিটিভি ক্যামেরা সবসময় অন থাকত, এমনকি রেকর্ড রুমের দরজাতেও নতুন তালা লাগানো হয়েছিল। রামবাবু আর দীপকের কেস চলছিল ফাস্ট ট্র্যাক কোর্টের। দুজনেই জেলে। সুরেশ সরকারি সাক্ষী হয়ে বেঁচে গিয়েছিল, কিন্তু তার চোখে এখনও ভয়। আর ইন্সপেক্টর মনোহর, তিনি সাসপেনশনের পর নিজেই রিজাইন লেটার জমা দিয়ে গ্রামে চলে গিয়েছিলেন। কিরণ সিং এখনও সেই বাংলোতে থাকতেন। সেই চ্যাপ্টা দুধের কৌটোটা এখনও তার ডেস্কে সংবিধানের বইয়ের পাশে রাখা। কিন্তু এখন তার পাশে আরেকটা জিনিস যোগ হয়েছে, একটা ছোট্ট সোনার পদক। মহিলা কমিশন থেকে নির্ভয়া সম্মান দেওয়া হয়েছিল। পদকটা তিনি কখনো গলায় পরতেন না, শুধু ডেস্কে রাখতেন, যেন মনে করিয়ে দেয় পুরস্কারটা তার জন্য নয়, সেই সব নারীদের জন্য যারা কখনো ক্যামেরার সামনে দাঁড়াতে পারেনি। এক সন্ধ্যায় কিরণ বাংলোর বারান্দায় বসে চা খাচ্ছিলেন। হঠাৎ ফোন বাজল। ডিএম সাহেবের পিএ। ম্যাডাম, ডিএম সাহেব আপনার সঙ্গে দেখা করতে চান, আজ সন্ধ্যায়। কিরণ হাসলেন। বলো, আসতে পারেন। ডিএম সাহেব এলেন। সাদা সাফারি স্যুট, হাতে একটা ফাইল। চেয়ারে বসেই বললেন, কিরণ, মানে ম্যাডাম, একটা প্রপোজাল এনেছি। তিনি ফাইল এগিয়ে দিলেন। ট্রান্সফার অর্ডার, আপনাকে দিল্লি পাঠানো হচ্ছে।
সেন্ট্রাল ডেপুটেশনে উইমেন সেফটি উইং, খুব বড় পোস্টিং। কিরণ ফাইল খুললেন না, শুধু চায়ের কাপটা টেবিলে রাখলেন। স্যার, এটা আমাকে সরানোর আরেকটা উপায়, তাই না? ডিএম সাহেব একটু হাসলেন। কিরণ, তুমি এখানে অনেক শত্রু বানিয়ে ফেলেছ। ডিপার্টমেন্টের ভেতরে অনেকে তোমাকে সহ্য করতে পারছে না। এটা তোমার জন্যই ভালো। দিল্লি গেলে তোমার কেরিয়ার অনেক ওপরে উঠবে। কিরণ উঠে দাঁড়ালেন, বারান্দার রেলিংয়ে হাত রেখে শহরের আলোর দিকে তাকালেন। স্যার, আমি এই শহর ছেড়ে যাব না। কিন্তু কিরণ, যেদিন আমি এই শহর ছেড়ে চলে যাব সেই দিন থেকে আবার সকাল 6টায় মেয়েরা ভয় পাবে। আমি যাব না। আমার লড়াই এখানেই শেষ করব। ডিএম সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে উঠলেন। ঠিক আছে কিরণ, যেমন তোমার ইচ্ছে, কিন্তু মনে রেখো, মকরের সঙ্গে লড়তে গেলে কখনো কখনো নিজেও মকর হয়ে যেতে হয়। কিরণ হাসলেন। স্যার, আমি তো আগে থেকেই মকরের সঙ্গে লড়ছি, আর আমি মকর হব না। আমি সেই জলটাই পরিষ্কার করে দেব যেখানে মকরেরা বাস করে। ডিএম সাহেব চলে গেলেন। কিরণ আবার চায়ের কাপ হাতে নিলেন। আকাশে চাঁদ উঠেছিল, পূর্ণিমা। তিনি একটা লম্বা শ্বাস নিলেন। আর মাত্র কয়েকটা বছর। তিনি নিজের মনে বললেন, এই শহরটা যেদিন সত্যিই নিরাপদ হয়ে যাবে সেদিন আমি নিজেই চলে যাব। কিন্তু সেদিনের আগে এক পাও পিছু হটব না। তিনি চায়ে চুমুক দিলেন। গরম চা এবার সত্যিই স্বাদ লাগছিল, যেন বহু বছর পর আবার সকালের সেই 5 মিনিট ফিরে এসেছে। শুধু এবার তিনি একা নন, পুরো শহরটা তার সঙ্গে আছে। ভয় পাওয়া নারীদের চোখে এখন ভয় নেই, আছে আলো। আর সেই আলোটা জ্বালিয়েছেন একজন মাত্র নারী, যে কিনা শুধু দুধ আনতে বেরিয়েছিল।